জমি হাতাতে জালিয়াতি ৪৩ বছর আগে ঠাকুরদার বাবার সই নকল আর এভাবেই শরিকি সম্পত্তি নিজের স্ত্রীর নামে রেজিস্ট্রি করেছেন সিভিক ভলান্টিয়ার। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার পাত্রসায়রে, আর এই নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত। তেতাল্লিশ বছর আগে মারা গিয়েছেন ঠাকুরদার বাবা। তাঁর সই নকল করে শরিকি জমি হাতানোর অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এ নিয়ে বাঁকুড়ার পাত্রসায়রে জোর শোরগোল। জন ভাইপো দাদু সেজে ওনার স্ত্রীর নামে জমিটা 1 একর 10 শতক রেজিস্ট্রি করে দিয়েছে। না, দাদু বেঁচে নাই, দাদু 43 বছর মারা গেছে। ঘটনা ওইটাই, আমরা একটু খবর পেলাম যে ওই জমিটা সব রেজিস্ট্রি করে নিয়েছে। এখন চাচ্ছি আমাদের জমি ফেরত হোক এবং ওর শাস্তি হোক। বাঁকুড়ার পাত্রসায়রের মামুদপুর, এখানকার 1 একর 19 শতক জমি ছিল রামকৃষ্ণ কারকের নামে। সেই জমির 1 একর 10 শতকের মালিক এখন অন্তরা কারক, রামকৃষ্ণ কারকের নাতির ছেলে দীনবন্ধু, তার স্ত্রী অন্তরা। গত বছরের অগস্টে অন্তরাকে নাকি জমি দান করেছেন রামকৃষ্ণ, অথচ গ্রাম পঞ্চায়েতের নথি বলছে 1982 সালের জুনে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর 42 বছর পরে নাকি তিনি জমি দান করেছেন, সেটাও আবার এক নাতির ছেলের স্ত্রীকে, বাকি সব শরিকদের বঞ্চিত করে। এই দেখুন সেই জমিদানের নথি, রামকৃষ্ণ কারকের সইও রয়েছে। দানপত্রের নথিতে রামকৃষ্ণ কারকের ছবিও রয়েছে। এ তো তার নাতির ছেলে দীনবন্ধু কারকের ছবি। অভিযোগ, নিজের ছবি বসিয়ে ঠাকুরদার বাবার সই নকল করে শরিকি জমি হাতিয়েছেন দীনবন্ধু। যা বলছে, যে অভিযোগ করছে সেও জায়গাটা বেচেছে আমাকে। হ্যাঁ, যে অভিযোগ করছে সেও জায়গাটা আমাকেই বেচেছে, কিন্তু রেজিস্ট্রি করেনি। রেজিস্ট্রি করবে, বারে বারে থানাতেও ডাকা হয়েছে, সাক্ষাতেও আসছে না, পার্টি থেকেও ডাকা হচ্ছে, আসছে না। কিন্তু আপনি কিভাবে কাগজ করলেন কিভাবে? রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করতে পারেন? একজন মৃত লোকের সিগনেচার, আপনার ছবি রয়েছে, আপনার ছবি রয়েছে। বলুন একটু বলুন না। পেশায় সিভিক ভলান্টিয়ার দীনবন্ধু কারক, পুলিশের সঙ্গে ওঠা বসা, এ নিয়ে এলাকায় মাতব্বরি করেন বলে অভিযোগ। সেই প্রভাব খাটিয়েই শরিকি জমি হাতিয়েছেন বলে দাবি। গ্যাসের পাইপলাইন ছিল, কাগজের দরকার ছিল, এখানে দেখুন যে এখন অন্তরার নামে রেকর্ড। রামকৃষ্ণ কারকের জমির মোট 23 জন শরিক, তাদের মধ্যে একজন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দীনবন্ধু, বাকি 22 জন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। কালী হাজিরা অনুব্রতকে ফের নোটিশ পুলিশের। কালী হাজিরার নির্দেশ পুলিশের। রবিবার সকাল 11টায় ফের হাজিরার নির্দেশ। তলবের পরও আজ গড় হাজির অনুব্রত। আজ এসডিপিও অফিসে 4 আইনজীবীকে পাঠান অনুব্রত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গড় হাজির। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কি আপডেট লেটেস্ট? অনুব্রত মণ্ডলের কাছে তো নির্দেশ পৌঁছেছে, তার প্রত্যুত্তর কি? তিনি কি কাল আসছেন? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে বা অনুব্রত মণ্ডল সূত্রে যেটা খবর, অনুব্রত মণ্ডল কিন্তু বোলপুরে যে এসডিপি অফিস রয়েছে বা যিনি তদন্তকারী অফিসার রয়েছে তার কাছে কিন্তু চিঠি মারফত আগেই, অর্থাৎ এই দ্বিতীয় নোটিশ দেওয়ার আগেই কিন্তু আবেদন করেছিলেন যে সোমবার দিনকে তিনি আসবেন। কারণ তিনি আগেই চিঠিতে লিখেছেন যে তিনি এই যে বিভিন্ন ধরনের ওষুধ খান, তিনি অসুস্থ হয়েছেন যেমন জানিয়েছেন, তেমনই তিনি জানিয়েছেন যে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, তারপরই তিনি কিন্তু সোমবার দিনকে তদন্তকারী অফিসার যিনি রয়েছেন তার মুখোমুখি হবেন। কি কারণ না, তার সোমবার দিনকে কিন্তু যেটা সূত্র মারফত খবর, অনুব্রত মণ্ডল জামিন দেবেন, তারপরই কিন্তু মুখোমুখি হওয়ার কথা বলা হচ্ছে। কারণ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে তার মধ্যে 2টি ধারা কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। আর সেই জন্যই কিন্তু অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদন করবেন এবং জামিন পাওয়ার পরই তদন্তকারী অফিসার রিকি আগরওয়াল এবং তার মুখোমুখি হওয়ার কথা, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ কালকেও কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা এড়াতে পারেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। অনুব্রতকে গ্রেফতারের দাবিতে উত্তেজনা। রামপুরহাট থানার সামনে ছবি দেখাবো, বিজেপির বিক্ষোভ সেখানে। থানার সামনে পুলিশ বিজেপি ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি বিজেপির। বোলপুর শিউরির পর রামপুরহাট থানাতে অনুব্রতর নামে এফআইআর।
অক্ষয় ধীবর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, যে ছবি আমরা দেখছি, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি, কি চলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বীরভূমের অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে রামপুরহাট থানায় একটি এফআইআর দায়ের করতে আসে বিজেপি নেতৃত্ব, এবং ব্যারিকেড ভেঙে তারা থানার ভিতরে যখন প্রবেশ করতে যায় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের, এবং শেষমেশ 5 জনের একটি সদস্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে যান থানার মধ্যে, এবং সেখানে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। তবে বিজেপি নেতৃত্ব দাবি করেছে অবিলম্বে অনুব্রত মণ্ডলকে যদি গ্রেপ্তার না করে পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনেও বৃহত্তর তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। ওকে, তথ্য যাচাইয়ে সতর্ক এসএসসি। আবেদনকারীদের 3 পর্যায়ে তথ্য যাচাই। ভুয়ো তথ্যে চাকরির আবেদন আটকাতে পদক্ষেপ। অনলাইনে আবেদন নিয়ে আবেদনের সময় প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন, আর তারপর কি কি প্রসেস জানবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ভুয়ো তথ্য দিয়ে যাতে কেউ চাকরির এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন না করেন বা চাকরি যাতে না করতে পারেন, তার জন্য এই 3টি পর্যায়ে ভেরিফিকেশনের সিদ্ধান্ত এসএসসি নিয়েছে নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগকে কেন্দ্র করে। যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে যখন অনলাইনে আবেদন করবেন চাকরি প্রার্থীরা, সেই সময় ভেরিফিকেশন হবে তাদের তরফে যে যে তথ্যগুলি দেওয়া হবে বা যে যে সার্টিফিকেটগুলি দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশন হবে ইন্টারভিউয়ের সময়, অর্থাৎ যারা সফল চাকরি প্রার্থী হবেন লিখিত পরীক্ষায়, তারপর যখন তারা ইন্টারভিউয়ের জন্য যাবেন সেই সময় তাদের দ্বিতীয় পর্যায়ে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তৃতীয় পর্যায়ে ভেরিফিকেশন হবে কাউন্সিলিং এর সময়। তুমি দেখেছো যে সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠছে একাধিক জায়গায়। তাই এইসব বিষয়কে মাথায় রেখেই এসএসসি সতর্ক, মূলত এই সার্টিফিকেট বা বিভিন্ন যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলিকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় ইউজিসির তরফেও বেশ কিছু ডিস্টেন্স এডুকেশন কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই রাজ্যকে জানানো হয়েছে। এরকম বহু প্রার্থী আছেন যারা ডিস্টেন্স এডুকেশন মোডে বিএড করেছেন। সেক্ষেত্রে যাতে সব ডকুমেন্টস যাতে নিখুঁতভাবে পরীক্ষা করা হয়, কেউ যাতে ভুয়ো ডকুমেন্টস নিয়ে নিয়োগে চাকরি না পেয়ে যান এই প্রক্রিয়ার মাধ্যমে, তার জন্য এই 3টি পর্যায়ে ভেরিফিকেশনের সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশন নিয়েছে। বেশ, অভিষেক মডেল অনুসরণ বিজেপির। বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি। কেন বলছি? তার কারণ সর্বদলীয় দৌত্যের ফাঁকেই মনীষী স্মরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান থেকে জাকার্তা, মনীষীদের সৌধে শ্রদ্ধা। রাসবিহারী বসু থেকে রামকৃষ্ণ মিশনে অভিষেকের পর মনীষীদের প্রাঙ্গণে বাকি সাংসদরা। মনীষী স্মরণে পিছিয়ে থাকতে একেবারে রাজি নয় বিজেপি। একসঙ্গে সব প্রতিনিধির মনীষী স্মরণের বন্দোবস্ত। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তাহলে এই বিশ্ব দরবারে অপারেশন সিঁদুর পৌঁছানোর ফাঁকেই মনীষী স্মরণটাও তাহলে একটা স্ট্র্যাটেজি হয়ে থাকছে। একেবারেই তাই, এবং এটা তো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক কৌশলের মধ্যে অন্যতম। তুমি জানো যে এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে বাঙালি অস্মিতা, বাঙালিয়ানা, মনীষী এটা বরাবর গুরুত্ব পেয়ে এসছে, এবং 2019, 2021, 2024ও বারবার লক্ষ্য করতে পারা গিয়েছে। এমনকি এই রাজ্যের প্রচারে সময় যখন বিদ্যাসাগরের মূর্তির ভাঙার ঘটনা ঘটেছিল, তাকে ঘিরেও বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বিরোধীদেরকে খোঁচাও দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় যে প্রসঙ্গের কথা তুমি বললে, একেবারে জাপান থেকে জাকার্তা হয়ে যে ঘটনাগুলি ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর কার্যত প্রেশার পলিটিক্সের মধ্যে পড়তে হয়েছে বিজেপিকে। তার কারণ হচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে থেকে জাতীয় সুরক্ষার প্রশ্নে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা করেছেন, বিভিন্ন মনীষীদের আবেগকে সম্মান রেখেছেন, নিজে বিভিন্ন জায়গাতে এককভাবে পৌঁছেছেন। পরবর্তী সময় তাকে অনুসরণ করে সেখানে বাকি রাজনৈতিক দলের বা বিশেষ করে কেন্দ্রের শাসক দলের নেতারা সেখানে পৌঁছেছেন। সূত্রের খবর, এর ফলে কোথাও থেকে এটা চাপ তৈরি হয়েছে, যে কারণে কুয়ালালামপুরের যে সফর রয়েছে সেখানে যে ট্যুর প্ল্যান
প্ল্যানিং করা হচ্ছে, সেখানে একই সাথে প্রত্যেকে যাতে মনীষীদের স্মরণের ক্ষেত্রে যেতে পারেন সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস মনে করছে এটা তাদের নৈতিক জয়ের জায়গা, তার কারণ তারা বরাবর ধরেই মনীষীদেরকে সম্মান দেওয়ার প্রসঙ্গ, বাঙালিয়ানা বাঙালি অস্মিতার প্রসঙ্গে বরাবর যে এগিয়ে রয়েছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং সাম্প্রতিক গতিত বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রসঙ্গের কথা তাদের বিভিন্ন বক্তব্যে বা বিভিন্ন কার্যাবলীতে উল্লেখিত হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মডেল তিনি তৈরি করেছিলেন তাকে কার্যত অনুসরণ করতে বাধ্য হচ্ছেন বাকিরা। এই প্রসঙ্গত কার্যত সুর চড়াচ্ছে হচ্ছে তৃণমূল। অনেকেই বলছেন এটা একটা প্রভাব 2026-এর বিধানসভা নির্বাচন। একেবারে আমরা সাম আপ করলে বলতেই পারি 25-এর অপারেশন সিঁদুর তা নিয়ে বিশ্ব দরবারে যখন পৌঁছে গিয়েছেন প্রতিনিধি দল, সেখানে গিয়েও রাজনৈতিক কৌশল হচ্ছে এই মনীষী স্মরণ বা বঙ্গ অস্মিতা। যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্দুর নিয়ে, তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনএ মেমোরিয়ালে পৌঁছে যাওয়া, যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে যেখানে সংরক্ষণ করা হয়েছে সেখানে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। সূত্র মারফত যেটা জানতে পারলাম, ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে, তো দেখে নাও তো সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা, ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগে। বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার তারাও কিন্তু সেই পথে হাঁটছে।